যারা জয়েন করতেছে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, জয়েন করে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। সবাই জয়েন করে রাখ, আমি কিছুক্ষণ ওয়েট করি। জয়েন করে তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা জয়েন করছো একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা দাও, তাহলে আমি শুরু করতে পারবো। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু বলিও, সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু আমাকে বলিও। আমাদের চলতরিতে আমরা পড়াচ্ছিলাম, চলতরিতে অলরেডি আমরা ইউটিউবে একটা ক্লাস দিছিলাম শর্ট সার্কিটের উপর। তারপর হচ্ছে আমরা এরপরে আরো 2টা ক্লাস নিছিলাম, এর মানে টোটাল আমাদের ক্লাস হইলো 3টা। ওই আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। হ্যাঁ, আজকে আমাদের অত্যন্ত পরিচিত জিনিস আমি তোমাদেরকে পড়াবো। যে পরিচিত জিনিস মানে হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র তোমরা 9 10 পড়ে আসছো, তাও আমার এখানে যা যা লাগবে সেই জিনিসগুলো আমি পড়াবো। রোধের সূত্র পড়াবো, তারপর হচ্ছে ওইখান থেকে একটু আনকমন প্রশ্ন আসলে কেমন আসতে পারে আমরা ওই জিনিসগুলো একটু বলবো। হ্যাঁ, তো সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, সবাই একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দাও। আজকে এত লেটে অ্যাটেন্ড করতেছো কেন? মাত্র 11 জন জয়েন হয়েছে। আচ্ছা, তাহলে বাকিরা জয়েন করুক। বাকিরা জয়েন করতে করতে আমি একটা লিখে লিখে ফেলি আমাদের। এরপর হচ্ছে আমরা এই যে একসাথে বুঝিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা একটা টপিকস পড়াবো, সেটা হচ্ছে নিরাপত্তা ফিউজ। আমি আগে লিখে নিই, আর এর মধ্যে বাকিরা জয়েন করে নিক। ওকে, তাহলে আমরা
আমরা একটু দেখিনি কি পরিমাণ জয়েন করছে, এরপর আমরা ক্লাস আমাদের শুরু করে দিই। আচ্ছা ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আশা করি সবকিছু ক্লিয়ার, দেন আমরা শুরু করতে পারি। প্রথমত একটু খেয়াল করে দেখো, আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে আমার নিরাপত্তার ফিউজ। আজকে আমরা যে টপিকসগুলো পড়বো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের কমন টপিকস, ওই কারণে আমরা একটু দ্রুত আগাইতে পারবো। তো প্রথমত আসি, নিরাপত্তা ফিউজ কি জিনিস। তোমরা জানো যে আমাদের, মনে করো এটা হচ্ছে আমার মেইন লাইন, হ্যাঁ আমাদের মেইন লাইনটা হচ্ছে আমাদের এসি কারেন্ট, মানে হচ্ছে বাসা বাড়িতে আমার যে কারেন্টটা আছে সেটা হচ্ছে এসি, আর ব্যাটারি থেকে যেটা চলে সেটাকে আমরা বলি ডিসি। হ্যাঁ, তো ডিসি মানে হচ্ছে ব্যাটারি দিয়ে চলে, আর এসি মানে হচ্ছে ডিরেক্টলি আমার পাওয়ার স্টেশন থেকে লাইন দিয়ে চলে। আর এই সংকেতটা হচ্ছে এসি এর সংকেত। এটা কিসের সংকেত? এসি এর সংকেত। এখন আমাদের বাসা বাড়িতে মনে করো অনেক কিছু লাগানো থাকে। আমাদের বাসা বাড়িতে আমার লাইট লাগানো আছে, আমাদের ফ্যান লাগানো আছে, আরো আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো বাসা বাড়িতে লাগানো আছে। তো এখন কথা হচ্ছে, আমার মেইন লাইন থেকে যখন আমাদের এখানে তড়িৎ প্রবাহ হয়, আমরা জানি আমাদের যখন কারেন্ট থাকে তখন আমাদের লাইনগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। এই যে তড়িৎ প্রবাহ হয়, এই তড়িৎ প্রবাহ হলে আমরা জানি তড়িৎ প্রবাহের ফলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, কারণ সেখানে একটা রোধ বা বাধা থাকে। এই বাধার কারণে একটা তাপ উৎপন্ন হয়। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের বাসায় লাইট, ফ্যান, ফ্রিজ, এসি, টিভি যা চলে, এগুলো চলার জন্য আমার কি প্রয়োজন হয়? আমার নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহের প্রয়োজন হয়। কিন্তু আমার বাসা বাড়িতে যদি একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহের অতিরিক্ত প্রবাহ হয়, তখন দেখা যায় আমাদের কোন একটা ডিভাইস, ওই ডিভাইসের মধ্য দিয়ে অতিরিক্ত প্রবাহের কারণে, আমার অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে আমাদের ওই যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা অনেক সময় অতিরিক্ত প্রবাহ হলে তখন আমাদের অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই ঝামেলা থেকে রক্ষা করার জন্য আমরা নিরাপত্তা ফিউজ ইউজ করি। তো মনে করো আমি এখানে একটা ফিউজ ইউজ করলাম। এই ফিউজে কি থাকে? এরকম একটা তার আছে, দেখো তার আছে। এখন যে জিনিসটা হয়, ফিউজের ভিতরে যে তারটা আছে, বাসা বাড়িতে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে ফিউজের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন আমাদের ফিউজের যে তারটা, এই তারটা সাধারণত তৈরি হয় আমাদের টিন এবং সীসার মিশ্রণে তৈরি। ভার্সিটির পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, এগুলোর জন্য মুখস্থ করতে হবে যে টিন এবং সীসার মিশ্রণ। তাহলে টিন এবং সীসার মিশ্রণে তৈরি, অর্থাৎ একটা সংকর ধাতু, আমাদের যেহেতু মিশ্রণ, তাকে আমরা সংকর বলতে পারি। মিশ্রিত করে একটা ধাতু তৈরি করা হয়, একটা তার তৈরি করা হয়। এটার গলনাঙ্ক প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস। কত? প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস মোর অর লেস ভেরি করে, বাট আমাদের মোটামুটি এটার কাছাকাছি। এখন হচ্ছে এই তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তারটা কি হবে? উত্তপ্ত হবে। এখন দেখা যায় আমার ফিউজটা এমন ভাবে সেট করা হয় যাতে করে তোমার বাসা বাড়িতে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ সে সহ্য করতে পারে, মানে তোমার যে পরিমাণ তড়িৎ প্রবাহ হইলে আমার যন্ত্রগুলো নষ্ট হয় না, অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়া যায় তার থেকে ফিউজের জন্য আরেকটু কম প্রবাহে ফিউজটা আমাদের গলে যায়। অর্থাৎ ফিউজে যখন তড়িৎ প্রবাহ হবে, আমাদের তড়িৎ প্রবাহ হলে আমার এখানে কি হবে? এটা উত্তপ্ত হতে থাকবে। এখন দেখা যায় আমার বাসা বাড়ি মনে করো সহ্য ক্ষমতা হচ্ছে 100 এম্পিয়ার, তাহলে দেখা গেল আমার ফিউজটা হচ্ছে 99 এম্পিয়ার, এর ভিতর দিয়ে যখন যাবে এই ফিউজটা গলে যাবে। তাহলে আমরা দেখতেছি 99 এর বেশি যাইতে পারতেছে না, যার কারণে এটা হচ্ছে আমার সেফ লিমিট। অর্থাৎ আমার ফিউজটা এমন ভাবে তৈরি করা হয় অতিরিক্ত, কারণ আমরা জানি আমাদের উৎপন্ন তাপের ফর্মুলা H=I²RT। তড়িৎ প্রবাহ যত বেশি হবে, আমাদের তো জানি বাসা বাড়িতে আমাদের রোধ কনস্ট্যান্ট, সময় তো আমার আছেই, আর আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে I। এই তড়িৎ প্রবাহ যত বেশি হবে আমার উৎপন্ন তাপ তত বেশি হবে। এখন তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে আমার এই তারটা এত উত্তপ্ত হয় যে উত্তপ্ত হয়ে সেটা তার গলনাঙ্কের সমান হয়ে যায়, আর গলনাঙ্কের সমান হলে কি হয়ে যাবে? গলে যাবে। এই ফিউজটা যদি গলে যায় তাহলে কি হলো? এবারে কি আর কোনো কানেকশন আছে? না, পুরা বাসার বৈদ্যুতিক লাইন অফ হয়ে যাবে, কারণ তোমার এখানে সার্কিটটা এখন লস্ট হয়ে গেছে, এখানে মাঝখানে কোনো কানেকশন নাই।
এবং যখন আমাদের এরকম হয় তখন আর কোনো উপায় নেই, তোমার এই ফিউজটা খুলে নতুন আরেকটা ফিউজ আইনা তোমার কি করতে হয়, লাগাইতে হয়। বর্তমানে যদিও আমাদের ফিউজের তুলনায় আমাদের নর্মালি তো বাসাতে অটো সার্কিট ব্রেকার থাকে, আমরা ছোটবেলা যখন দেখতাম তখন এরকম ফিউজ লাগানো থাকতো, সিনেমাটির কতগুলা আমাদের এরকম সুইচের মতো থাকতো, ওগুলোর মধ্যে ফিউজ লাগানো থাকতো একটা এরকম তার। তো বর্তমানে আমাদের তো শর্ট সার্কিট আমাদের সার্কিট ব্রেকার থাকে, যার কারণে তুমি খুব ইজিলি করতে পারো। তো আমার কথা হচ্ছে এটাকে আমরা বলি ফিউজ। এই নিরাপত্তা ফিউজ কি করে, আমার বাসা বাড়ির যন্ত্রগুলোকে অতিরিক্ত প্রবাহের হাত থেকে রক্ষা করে। তাহলে অতিরিক্ত প্রবাহ এটা কি হয়ে যায়, গলে দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে বাঁচায়। গলনাঙ্ক প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস। কোন একটা ফিউজ, ওই ফিউজের উপর মনে করো 5 এম্পিয়ার লেখা আছে। তো ফিউজের উপর 5 এম্পিয়ার লেখা আছে মানে কি, ফিউজের উপর 5 এম্পিয়ার লেখা আছে মানে 5 এম্পিয়ার পর্যন্ত এটা সহ্য করতে পারে, মানে এই ফিউজে সর্বোচ্চ 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হইতে পারবে। এর বেশি হলে ফিউজটা গলে যাবে, গলে গিয়ে কানেকশন বন্ধ করে দিবে। তো এখানে আমার যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ফিউজের ক্ষেত্রে আমার এরকম একটা তার লিমিট দেওয়া থাকে, সে কত এম্পিয়ার পর্যন্ত সহ্য করতে পারবে। তো সেই অনুযায়ী আমরা ফিউজটা লাগাই এবং আমাদের বাসাবাড়ির বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। এটা হচ্ছে নিরাপত্তার ফিউজ। তো এখানে আমি যে কথাগুলো বললাম, অনেক সময় তোমাদের এই জিনিসগুলো একটু লাগতে পারে, যে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের অনেক সময় কাজে লাগতে পারে। আচ্ছা তোমরা একটু কাইন্ডলি ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম সীসা জিনিসটা কি। তাহলে আমরা এই যে দেখলাম যে আমাদের ফিউজ জিনিসটা কি, এই ফিউজের মাধ্যমে আমি কি কি করতে পারি না করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে আমাদের এই যে আমাদের এটা তো নিরাপত্তা ফিউজে যা যা লাগে। তো আমি জাস্ট যে কাজটা করতেছি, তোমাদের এই ধরনের প্রশ্নগুলো তো সৃজনশীলে আসার কোনো চান্স নেই, এগুলা হয়তো অনুধাবনমূলক বা জ্ঞানমূলক আসতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে এমসিকিউতে আসতে পারে, ভার্সিটি পরীক্ষা আসতে পারে, মেডিকেল পরীক্ষা আসতে পারে। তো তোমাদের ওই জন্য এগুলো জেনে রাখা দরকার। আমি না পড়ালেও হয়তো তাও আমি চাচ্ছি সবকিছু টাচ করে যেতে, যাতে করে তোমাদের বাসায় ঝামেলা না হয়, খুব ইজিলি তোমরা যাতে করে পড়তে পারো। তো আমাদের নিরাপত্তা ফিউজের সিম্পল একটা জিনিস তোমরা আগেও পড়ে আসছো। এবার আমরা পড়বো আমাদের তড়িৎ কোষ, যেটা তোমরা আগে থেকেই জানতা। ওই কোষ নিয়ে আমরা আবার একটু অ্যানালাইসিস করবো। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি আমাদের তড়িৎ কোষ। এবার তড়িৎ কোষ নিয়ে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো। এই টপিকসটা আজকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই টপিকসটা আজকের জন্য আমাদের আবারও বলতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস। তোমাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, কারণ এখানে অনেক বেসিক লুকায়িত আছে। প্রথমত আসি, আমরা যদি বলি কোষ, এই কোষের সংকেত কি? আমরা কোষটাকে প্রকাশ করি এরকম, একটা বড় একটা ছোট দ্বারা প্রকাশ করি। বড়টা হচ্ছে পজিটিভ আর ছোটটা হচ্ছে নেগেটিভ। আর যদি আমরা বলি ব্যাটারি, তোমরা অনেকে এই জিনিসটা ভুল করো। কোষ মানে হচ্ছে আমার একটা কোষ, আর ব্যাটারি মানে কি? অনেকগুলা কোষের মিশ্রণ, তাকে আমরা বলি ব্যাটারি। সাধারণত আমরা 3টা দিই, বাট এমন না যে আমার 3টাই হবে। আমাদের সাধারণত এরকম আমাদের এভাবে ব্যাটারি প্রকাশ করা মানে অনেকগুলা কোষ। তবে আমরা আমাদের নর্মালি আমাদের ম্যাথগুলো করার সময় তো আমরা কোষ দিয়ে করে ফেলি, ব্যাটারি দিয়ে করি না। মুখে হয়তো ব্যাটারি বলি, আসলে আমাদের ব্যাটারি না কোষ। তো যদিও এটা আমাদের ব্যাটারি বললেও আহামরি সমস্যা নেই, আসলে যেহেতু এটা কোষ আর কোষের সমষ্টিটাকে আমরা বলি ব্যাটারি। অনেকগুলো কোষ দিয়ে এটা ব্যাটারি তৈরি হয়। ব্যাটারির ক্ষমতাটা আমাদের কোষের তুলনায় একটু বেশি। তো এখন একটু খেয়াল করি, এই যে কোষ জিনিসটা, এটা তোমরা অনেক কনফিউজড। এটা আলটিমেটলি তোমাদের কেমিস্ট্রির পড়া, এবং তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তড়িৎ রসায়ন নামে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ে তুমি কোষের গঠন দেখবা, যে বিভিন্ন ধরনের কোষ, বিভিন্ন ধরনের ব্যাটারি, হ্যাঁ, কোন ব্যাটারির ধর্ম কেমন, ব্যাটারির চার্জ কিভাবে হয়, ডিসচার্জ কিভাবে হয়, আমাদের চার্জের বিক্রিয়া কি, ডিসচার্জের বিক্রিয়া কি, ব্যাটারির ভিতরে আমি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করতেছি, এই আমাদের জিনিসগুলা। তো আমি তোমাকে সেই জায়গায় না যাইয়া আমি তোমাকে জাস্ট ছোট্ট করে বলি, তোমরা ছোট্ট যেহেতু 9 10 এই জিনিসটা পড়ছো, ওই জন্য আমি একটু বলি। আমাদের এখানে আমাদের মনে করে একটা পাত্র নিলাম। আমাদের এই পাত্রের মধ্যে সাপোজ এই যে পাত্রটা, এই পাত্রের মধ্যে আমরা কিছু তড়িৎ বিশ্লেষণ রাখলাম, যে আমাদের কিছু আমরা তরল পদার্থ রাখলাম, যে আমাদের তোমরা জানো এরকম আমাদের তরল পদার্থ রাখে, তোমরা খুব ভালো করে জানো। আমাদের এটাকে আমরা বলি কি? তড়িৎ বিশ্লেষ্য। এবং এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আমার 2টা দণ্ড রাখা হয়, একটাকে আমরা বলি অ্যানোড আর একটাকে আমরা বলি ক্যাথোড। তাহলে আমার একটা দণ্ড, এটা একটাকে আমরা বলতেছি অ্যানোড আর একটাকে আমরা বলতেছি ক্যাথোড। এখন যখন তুমি এখানে রাখলা, তাহলে আমাদের কি হয় বলতো? এরপর তুমি যখন আমাদের এভাবে রাখলা, এরপর তুমি যদি বাইরে একটা কাজ করো, এখান থেকে একটা লাইন নিয়ে এখানে একটা লাইট দিয়ে দাও, তাহলে দেখবা
আমার এই লাইটটা জ্বলা আরম্ভ করে। কেন? কারণ আমাদের এই দিক দিয়ে আমার একটা তড়িৎ প্রবাহিত হয়, এটা হচ্ছে আমার একটা সার্কিট। তাহলে আমাদের এই যে লাইটটা, এই লাইটটা জ্বলে কেন? কারণ এখানে আমার বিভিন্ন বিক্রিয়া হয় বা আমাদের আয়নগুলো চলাচল করা শুরু করে। যখনই আমাদের আমাদের যেমন গতদিন আমাকে একজনে অনেকক্ষণ পর্যন্ত প্রশ্ন করছিল যে ভাই আমরা যে তড়িৎ প্রবাহ বলি আয়নের প্রবাহ, হ্যাঁ, এই প্রবাহটা কোত্থেকে? এই যে প্রবাহটা এরকমই, যেমন এখান থেকে আমরা তড়িৎ উৎপন্ন করতেছি, আমরা এই যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা এখানে তড়িৎ উৎপন্ন করতেছি। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আয়নগুলো চলাচল করে, এই আয়নগুলো চলাচল করার কারণে এখানে আমার লাইটটা কি জ্বলে। কারণ যখন এদিক দিয়ে প্রবাহ হবে আর আমাদের ইলেকট্রনগুলো প্রবাহিত হবে, তখন আমার এখানে কি হবে? লাইটটা জ্বলে উঠবে। এটা হচ্ছে সিম্পল একটা ব্যাটারি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি যে আমাদের আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, আমরা যখন একটা সার্কিট ড্র করব, তুমি একটু ভালো করে খেয়াল করো, আমাদের একটা সার্কিট আমি এখানে আঁকি, এটা হচ্ছে আমার একটা সার্কিট, এটা হচ্ছে একটা রোধ, ওকে, রোধ হোয়াটএভার, এটা একটা আমাদের লাইট হইতে পারে। এরপর আমাদের এখানে একটা আমরা কোষ লাগিয়ে রাখলাম। দেন আমরা বলি এরকম যে আমাদের এটা যদি আমার পজিটিভ সাইন হয়, এটা নেগেটিভ হয়, তাহলে এই কোষের ভোল্টেজ হচ্ছে আমার ই বলা যায়, বি বলা যায়। আমরা একটু পরে বলবো ই কে আমরা বলি তড়িৎ চালক শক্তি, বি কে আমরা বলি বিভব। তো এদিক দিয়ে আমার তড়িৎ প্রবাহ যেটা হয় সেটা হচ্ছে আমার আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে দেখাবো তোমাকে। আমি একটু ব্রড একটা চিত্র আঁকি, হ্যাঁ, এই চিত্রটা তুমি তোমার বইতে পাবা না, বাট আমাদের সুবিধার্থে আমরা ওইভাবেই বুঝাবো, হ্যাঁ। তাহলে আমি একটু খেয়াল করি, আমি মনে করো ওই যে আবার আগের মতো একটা পাত্র নিলাম, এক কথায় তুমি যে ব্যাটারি লাগাই দিচ্ছ আমি ব্যাটারির গঠনটা সহ দেখাচ্ছি। তাহলে আমাদের একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমাদের কি আছে? এই পাত্রের মধ্যে আমাদের কিছু তড়িৎ বিশ্লেষ্য আছে, এই পাত্রের মধ্যে আমাদের কিছু তড়িৎ বিশ্লেষ্য আছে, তড়িৎ বিশ্লেষ্য আছে। এর মধ্যে আমার দুইটা দণ্ড আছে, একটা হচ্ছে আমার অ্যানোড দণ্ড আর একটা হচ্ছে আমার ক্যাথোড দণ্ড। একটা অ্যানোড আর একটা হচ্ছে আমার ক্যাথোড। আমরা জানি একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, আমি ওইসব টার্মে যাচ্ছি না। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, আমরা ধরে নিলাম আমাদের ওই কোষের আমি ধরে নিলাম এটা আমার ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে আমার ঋণাত্মক প্রান্ত। এখন এই কোষের মধ্যেই আমি একটা তার লাগাই দিলাম, এখানে তার লাগাই দিব। তার লাগিয়ে দিলে এই যে এখান থেকে আসতেছে, আসার পর এদিকে দেখো, এদিকে আমি একটা লাইট জ্বালাই দিলাম। অর্থাৎ খেয়াল করো, এই যে আমার সেটআপটা, এটা হচ্ছে প্রকৃত সেটআপটা এরকম, যেখানে একটা কোষ আছে, এবার তড়িৎ প্রবাহ হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি আসলে কি হয় খেয়াল করো, আমি আমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে একটু এভাবে দিব, খেয়াল করো আমি কিভাবে দিচ্ছি। আমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা একটা পাইপের মতো দিব। তাহলে এই যে আমার এখানে রোধ আছে, তাহলে রোধটা আমার বাধা দিবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কি হয় আসলে। আমার এখানে যে জিনিসটা হয়, আমরা দেখতেছি আমাদের ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তাই না? তাহলে ইলেকট্রনটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে প্রবাহিত হয়। তাহলে আমরা বলতে পারি, খেয়াল করো, এই যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন বা ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে। একটু ভালো করে বোঝার ট্রাই করো, ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে, 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 ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে। এই যে দেখো ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে, এই ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে, ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে, ঋণাত্মক আধান ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে। আমি তোমাকে সিকোয়েন্সটা আশা করি বুঝাইতে পারছি। সেটা হচ্ছে কি, আমার ইলেকট্রনগুলা এদিক থেকে এই যে দেখো এদিকে আমার এভাবে যাচ্ছে, এভাবে গিয়ে আবার ঘুরে ঘুরে বারবার এভাবে যাচ্ছে। এই যে ইলেকট্রনগুলা এদিকে যাচ্ছে, এটাকে আমরা বলি আমাদের ইলেকট্রনের প্রবাহ। আর এই ইলেকট্রনের প্রবাহ, এই ইলেকট্রনের যে প্রবাহ, ওই প্রবাহ থেকে আমরা পাচ্ছি কি আমাদের তড়িৎ। তাহলে আমরা যদি তড়িৎ বিবেচনা করি, তাহলে আমরা একক সময় যেটা পাবো সেটা হচ্ছে আমার তড়িৎ। তাহলে একটু খেয়াল করো, তড়িতের ডেফিনেশন আমি আগেই দিছি যে আমাদের I = Q/T, একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে যাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। এখন এদিকে কার প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। তাহলে এদিকে কার প্রবাহ? এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ। এদিকে কার প্রবাহ? তড়িৎ প্রবাহ। এখন বলো
আমার ইলেকট্রন যে এদিক থেকে এদিকে যাচ্ছে, আমরা জানি ইলেকট্রনের ধর্ম হচ্ছে সে কোন দিক থেকে কোন দিকে যাবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। নিশ্চয়ই এটার বিভব কম, এটার বিভব বেশি, ওই কারণে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে। এখন আমি ওই দিকে না যাইয়া আমি আমার তড়িৎ প্রবাহের দিকে যাই। আমি ইলেকট্রনের প্রবাহে যাব না, আমি কোথায় যাব, তড়িৎ প্রবাহে যাব। তড়িৎ প্রবাহে গেলে খেয়াল করো তো, আমার তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ এদিকে, 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 আর তড়িৎ প্রবাহ এদিকে। মানে বুঝতে পারছো, তড়িৎ প্রবাহটা এদিক থেকে আমার এদিকে যাচ্ছে, ইলেকট্রনটা বিপরীত দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের প্রবাহ যেদিকে, তড়িৎ প্রবাহ তার উল্টা দিকে। এখন তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমার এই জায়গায় আমরা অনেকে ঝামেলা করি। আমার এখানে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে এটা যখন অ্যাক্টিভ, ওই সময় আধানগুলো কিন্তু আমার যে তড়িৎ বিশ্লেষ্য এই তরলের ভিতর দিয়েও কিন্তু গমন করে। আর আমরা জানি আধান গমন করার সময় যখন সে বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা বলি রোধ। এই যে আমার তড়িৎ বিশ্লেষ্য, এখানেও কিছু কি আছে, বাধা আছে। আমার যে তড়িৎ বিশ্লেষ্যগুলো আছে তারাও কিন্তু আধানের প্রবাহকে একটু একটু করে বাধা দেয়, যদিও সেই বাধাটা অত্যন্ত কম। এই যে আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্যগুলা আধানগুলাকে যে পরিমাণ বাধা দিচ্ছে তাদেরকে আমরা বলি রোধ। তবে এই রোধটা সেটা কি আমার বাইরে থেকে দেখা যাচ্ছে না ভাইয়া, সেটা কোথায়, ব্যাটারির ভিতরে। এই পুরোটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ব্যাটারি, এই ব্যাটারির ভিতরেই কিন্তু আমার এই রোধটা। ওই কারণে এই রোধটাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ। কি বলি, অভ্যন্তরীণ রোধ। এবং এটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। এর মানে তাহলে আমরা বলতে পারি এই বাইরে যে রোধটা আছে এটা হচ্ছে আমার বাহ্যিক রোধ। এটা হচ্ছে আমার কোন রোধ, এটা হচ্ছে বাহ্যিক রোধ, এটা হচ্ছে বাহ্যিক রোধ। আর ব্যাটারির ভিতরে যে রোধটা সেটা হচ্ছে কি, অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির ভিতরে রোধটার নাম কি, অভ্যন্তরীণ রোধ। এবং আমরা যদি বলি তাহলে আমি বাহ্যিক রোধ পাইলাম, আমি অভ্যন্তরীণ রোধ পাইলাম, বাহ্যিক রোধ পাইলাম, অভ্যন্তরীণ রোধ পাইলাম। তাহলে তড়িৎ প্রবাহ যেটা যাচ্ছে সেটা কিন্তু এই বাহ্যিক রোধের ভিতর দিয়েও যাচ্ছে। এই বাহ্যিক রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, আই পরিমাণ। এখন যদি বলি আমার অভ্যন্তরীণ রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাও কিন্তু আই পরিমাণ। মানে এই রোধের ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, এই রোধের মধ্যেও কিন্তু কি আই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়। তাহলে আমরা এইখানে এই জিনিসটা দেখলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমার তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায়, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। কিন্তু এটাই আমার সেই ঋণাত্মক, এটাই আমার সেই ধনাত্মক। যখন সে তড়িৎ বিশ্লেষ্যের ভিতর দিয়ে যাচ্ছে তখন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। তাহলে আমাকে এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে, এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। বলা হয় আমাদের কোষের ভিতরে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। নরমালি তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। জিনিসটা বুঝতে হবে। আবার বলতেছি, তড়িৎ প্রবাহ যায় ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। আমরা তড়িৎ প্রবাহ বলতে বাইরেরটা বুঝি, কিন্তু সেই তড়িৎ প্রবাহ তো ভিতর দিয়েও যায়। এই ভিতর দিয়ে মানে কার ভিতর দিয়ে, ব্যাটারির ভিতর দিয়ে। ব্যাটারির ভিতরে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য আছে। তাহলে এই যে ব্যাটারির ভিতর দিয়ে যখন যায়, এই ব্যাটারির ভিতরে যাওয়ার সময় সে কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। এই কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে। বইয়ের ভিতরে আনাচে কানাচে কোথাও না কোথাও লাইনটা লুকিয়ে আছে, তুই রিডিং করলে বুঝতে পারবা। বাট সবাই এই জিনিসটা মাথায় রাখে না, বাট তোমাকে বেসিকটা বুঝতে হবে। তাহলে আমরা কি বললাম, তড়িৎ প্রবাহ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, কিন্তু ব্যাটারির ভিতরে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে ওই তড়িৎ প্রবাহটাই নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়। আর ব্যাটারি বাদে বাকি যতগুলা রোধ আছে সবাইকে বলি বাহ্যিক রোধ। আর ব্যাটারির ভিতরে যে রোধটা, এই রোধটা কেন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষণের কারণে, সেটা হচ্ছে আমার অভ্যন্তরীণ রোধ। তো আমি তো আর কেমিস্ট্রি টিচার না, আমি এগুলো পড়াবো না, যদিও কখনো না কখনো পড়ে আসছিলাম। তো আমি আর এদিকে আগাইতে চাচ্ছি না, তোমাদের বইতে এভাবে নাই। বাট আমার কাছে দেখি প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে পড়ানোর সময় অভ্যন্তরীণ রোধ নিয়ে তারা ঝামেলায় পড়ে। মানে 9-10 থেকে পড়ে আসছে, কিন্তু তারা জানে না আসলে অভ্যন্তরীণ রোধ কেন সৃষ্টি হয়, আসলে এটা কি, ব্যাটারির ভিতরে কোত্থেকে রোধ আসলো, হ্যাঁ, এগুলো জানে না। আর যখন বলি যে ব্যাটারির ভিতরে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়, ভাইয়া ভুল পড়াইছে।
হ্যাঁ, কিন্তু বাসায় যাই দেখেছে বইতে ঠিকই ওই জিনিসটা লেখা আছে, তখন চিন্তা করো বইতে নিশ্চয়ই ভুল লিখছে। না, বইতে ভুল লেখা নেই। আমার তড়িৎ প্রবাহ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, আর আমাদের তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়। এই কথাটা তোমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং বুঝতে হবে। এটা হচ্ছে আজকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বেসিক। আমি আবারও বললাম, আজকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বেসিক হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা অলরেডি জেনে গেলাম। এখন আমরা যে জিনিসটা এতক্ষণ পড়লাম, এই জিনিসটা আমাদের একটু পরে কাজে লাগবে। একটু পরে কাজে লাগবে মানে হচ্ছে, প্রথমে আমি তোমাদেরকে যে জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম, যেহেতু আমি তড়িতে ঢুকতেছি, এবার আমি ফটাফট ওহমের সূত্র পড়াইয়া তারপর যাই ওই যে হারানো ভোল্টেজ টোল্টেজ 99 পড়ছো না, ওইটা এক টানে পড়াই যাবো গা। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, কেউ লিখবা না। তাহলে একটু খেয়াল করো, আমি ওইগুলো এক টানে পড়াই যাবো, তো ওই কারণে আমি আগে এই জিনিসটা ব্যাখ্যা করে ফেলছি, তাহলে এরপর টানা পড়ানো যাবে। ওকে, দেখো তাহলে প্রথমত আসি, আমাদের তড়িৎ কোষ কাকে বলে? তড়িৎ কোষ। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় তড়িৎ কোষ কাকে বলে, তাহলে তুমি কিভাবে বলবা যে আমাদের যে যন্ত্রের সাহায্যে, তাহলে আমাদের এই তড়িৎ কোষ, এটা হচ্ছে একটা কি যন্ত্র, এটা হচ্ছে একটা কি যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে আমার যে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিকে রাসায়নিক শক্তি থেকে কি পাওয়া যায়? তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তড়িৎ প্রবাহ পাওয়া যায়। কারণ ব্যাটারির মধ্যে যা চলতেছে সবগুলো কিন্তু বিক্রিয়া, আমাদের রাসায়নিক কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। এই কেমিক্যাল রিঅ্যাকশনের যে রাসায়নিক শক্তিটা, ওই শক্তি থেকে আমি কি পাচ্ছি? তড়িৎ প্রবাহ পাচ্ছি, আর এটাকে আমরা বলি তড়িৎ কোষ। তাহলে আমাদের এটাই হচ্ছে তড়িৎ কোষের কাজ। এবার আসি আমাদের কোষের তড়িৎচালক শক্তি। আমরা দেখি কোষের তড়িৎচালক শক্তি, কোষের তড়িৎচালক শক্তি, বা ইংলিশে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। অনেক সময় সংক্ষেপে বলা হয় ইএমএফ। আর সাধারণত আমরা প্রকাশ করি তাকে, এই তড়িৎচালক শক্তিকে ই দ্বারা। তাহলে আমার কি কি হয় সবগুলো জেনে রাখতে হবে। কোষের তড়িৎচালক শক্তি কি জিনিস আমরা এখন জানবো। এই তড়িৎচালক শক্তির ইংলিশ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, আর আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স, এবং এটাকে অনেক সময় ইএমএফ দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষা কনফিউশনে পড়ার কোনো প্রয়োজন নাই। এবার আসি, আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম তোমাকে বুঝতে হবে কি, আমাদের মনে করো এটা হচ্ছে আমার একটা বর্তনী। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা বর্তনী। তাহলে এই যে আমার একটা বর্তনী আছে, এই বর্তনীর মধ্যে তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের সাপোজ এই বর্তনীতে আমাদের আধান প্রবাহিত হয়, তো আমরা যে জিনিসটা ধরে নিলাম, আমাদের আধানটা আচ্ছা, তো আমাদের যে আধান আছে, হ্যাঁ, তাহলে একটু ভালো করে খেয়াল করো। এই যে আমার আধান, তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই আধানটাকে আমাদের কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার আগের জায়গায় আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি তড়িৎচালক শক্তি। সাপোজ আমার কাছে কিউ পরিমাণ আধান আছে, কিউ পরিমাণ আধানকে কোষ সহ সম্পূর্ণ বর্তনী একবার ঘুরাইতে যে পরিমাণ কাজ করা লাগে, সেটাকে বললাম ডব্লিউ। তাহলে এক একক আধানকে সম্পূর্ণ ঘুরিয়ে আগের জায়গায় আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটা হচ্ছে ডব্লিউ বাই কিউ, আর এটাকে আমরা বলি তড়িৎচালক শক্তি ই। ইকুয়াল টু হচ্ছে কি ডব্লিউ বাই কিউ। তাহলে আমাদের ফর্মুলা পেয়ে গেলাম, আমাদের একক আধানকে সম্পূর্ণ বর্তনী কোষ সহ ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি তড়িৎচালক শক্তি। এই তড়িৎচালক শক্তির তোমরা এককটা বলতে পারো, এই যে ডব্লিউ কে আমরা বলি জুল, কাজের একক জুল, আর এটা আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে জুল পার কুলম্ব, যাকে সংক্ষেপে বলা হয় ভোল্ট। তাহলে জুল পার কুলম্ব বলা যে কথা, ভোল্ট বলো কি সেম কথা। এর মানে তড়িৎচালক শক্তি এক ধরনের কি ভোল্টেজ বা বিভব পার্থক্য। তাহলে আমরা বলতে পারি তড়িৎচালক শক্তি এক ধরনের ভোল্টেজ বা বিভব পার্থক্য। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমত বুঝে গেলাম আমাদের তড়িৎচালক শক্তি কি জিনিস। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন, 9-10 পড়ছো, এখন আমি জাস্ট হালকা করে বললাম।
এবার আসি নতুন একটা কনসেপ্ট পড়াবো, মানে এতক্ষণ যা পারি সবগুলো হচ্ছে পুরানো কনসেপ্ট। এবার আসি তোমাকে নতুন একটা কনসেপ্ট পড়াবো যেটাকে আমরা বলি তাড়ন বেগ। এবারে কনসেপ্টটা হচ্ছে সম্পূর্ণ নতুন। তাহলে আমরা আসি ওই নতুন কনসেপ্টটা তোমাদেরকে পড়াই। কনসেপ্টটার নাম হচ্ছে আমাদের তাড়ন বেগ। এটার নাম হচ্ছে কি? তাড়ন বেগ। বি ডি দ্বারা প্রকাশ করা হয় সাধারণত, অথবা বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আসি যে আমাদের পড়বো এখন আমাদের তাড়ন বেগ বলতে আমাদের কি বোঝায় সেই জিনিসটা আমরা পড়বো। হ্যাঁ, তাড়ন বেগ বলতে আমাদের কি বোঝায়? তো প্রথমত তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, আমি একটা বর্তনী আঁকি। আমি যদি একটা বর্তনী আঁকি তাহলে আমাদের এই বর্তনীতে জিনিসটা এরকম হয়। আমাদের এখানে যেটা রোধ থাকে, আমার বর্তনীতে তুমি যে জিনিসটা পাবা, বর্তনীতে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে আমাদের, সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমার এটা প্লাস, এটা মাইনাস, এদিক থেকে এদিকে আমার কি হয়? তড়িৎ প্রবাহ হয়। তাহলে আমার ইলেকট্রনের প্রবাহ কোন দিকে? তাহলে আমরা বলতে পারি এদিক থেকে এদিকে আমার কি প্রবাহিত হয়? ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে প্রবাহিত হয়। এখন এই ইলেকট্রনটা যে প্রবাহিত হচ্ছে সে কিন্তু সম্পূর্ণ তারের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি সেই তার থেকে কিছুটা অংশ কেটে নিলাম। ওই কিছুটা অংশকে আমি এখানে দেখাচ্ছি, একটু বড় করে দেখাচ্ছি, কারণ তার তো দেখতে গোলাকার। তাহলে আমি গোলাকার ভাবে আমি তারটাকে এখানে দেখাচ্ছি। এই যে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তারটা। এই তারের একটা অংশ আমি কেটে নিলাম, মানে আমি পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট অংশকে আমি বিবেচনা করে পরীক্ষা নিরীক্ষা করব। যতটুকু দৈর্ঘ্য আমি নিলাম, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল। এখন এই তারটাকে আমি কেটে নিছি না, তাহলে জিনিসটা হচ্ছে মনে করো এটাই আমার সেই তার। তাহলে তারটাকে কেটে নিলে তার এই যে এই দিকের অংশটা কি? বৃত্তাকার, কারণ তার তো গোল হয়। তাহলে এটা যদি বৃত্তাকার হয়, এই বৃত্তাকার অংশের যে ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল তো সেমই। তাহলে এই ক্ষেত্রফল যেটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার এ, আর এই ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে আমার কি? এ। তাহলে আমি যদি বলি আমার এই পুরা এল দৈর্ঘ্যের কোন একটা তার এতটুকু, এই তারের আয়তন কত বলতো? তাহলে আমরা বলতে পারি আয়তন, আয়তন ইকুয়ালস টু, আমরা বলতে পারি আয়তন ভি ইকুয়ালস টু এ এল বলা যায়, কারণ আমাদের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা গুণ করলে আমি এখান থেকে আয়তনটা পেয়ে যাব। তাহলে আমি অলরেডি তার আয়তন জেনে গেলাম। এখন আসি তাড়ন বেগ বলতে আমরা কি বুঝি। আমরা জানি আমাদের ইলেকট্রনগুলা কোন দিক থেকে কোন দিকে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে। তো আমরা এটাকে দিলাম নিম্ন বিভব, আর এটাকে দিলাম উচ্চ বিভব। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি যাবে? ইলেকট্রন যাবে। তাহলে আমার ইলেকট্রনগুলা এদিক থেকে আমার এদিকে যাচ্ছে। এখন এই যে ইলেকট্রনগুলা এদিক থেকে এদিকে যাওয়ার সময় এমন না যে সবগুলা ইলেকট্রনের ব্যাগ সেম, আমার অনেকগুলো ইলেকট্রন যাচ্ছে, এক একটার ব্যাগ এক এক রকম, তবে প্রায় কাছাকাছি। এখন সবগুলা ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাগে যাচ্ছে, এক একজনের এক ব্যাগ এক এক রকম। তারা সবার ব্যাগগুলোকে সামেশন করে যদি আমি এভারেজ মানটা বের করি, যে গড় ব্যাগটা পাবো সেটাকে আমরা বলি গড় ব্যাগ। ইলেকট্রনের এই যে গড় ব্যাগ, ওই গড় ব্যাগটাকে আমরা বলতেছি তাড়ন ব্যাগ। অর্থাৎ ইলেকট্রনগুলো যে গড় ব্যাগে যায় তাকে আমরা বলতেছি তার তাড়ন ব্যাগ। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি তাড়ন ব্যাগ জিনিসটা কি। আমাদের কোন একটা বর্তনীতে ইলেকট্রনগুলা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে গড় ব্যাগে গমন করে ওই ব্যাগটাকে আমরা বলি কি? তাড়ন ব্যাগ। এবার আসি, আমাকে পরীক্ষায় বলা হবে এই তাড়ন ব্যাগটা আমাদের বের করা লাগতে পারে। তো পরীক্ষায় যখন আমাদের তাড়ন ব্যাগ বের করতে বলবে, তাহলে আমরা তাড়ন ব্যাগটা বের করব। তবে আমাদের এখানে একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমাকে এখন করতে হবে। যে আমাদের এখানে একটা প্রমাণ আছে, ওই প্রমাণটা আমরা প্রথমে করব। তো এখন প্রথমত আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে আমার এখানে কোন টার্মটাকে আমরা কি বলি। তো প্রথমত আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এখানে একটা টার্ম ধরে নিব ছোট হাতের n। এই ছোট হাতের n মানে হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। একক আয়তনে ইলেকট্রন বলতে আমরা তো মুক্ত ইলেকট্রন জানি, তাহলে আমরা বলতে পারি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। তাহলে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করতেছি। তোমরা পরীক্ষা ভুল করে এটাই n। তাহলে n মানে কি? একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। মানে এই তারের মধ্যে একক আয়তন যদি আমি নিই, ওই একক আয়তনে যে পরিমাণ ইলেকট্রন থাকে তার সংখ্যাটাকে আমরা বলি n। কেমন ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন, কারণ প্রবাহিত হচ্ছে মানে তো এটা মুক্ত ইলেকট্রনই তড়িৎ পরিবহনের কাজে লাগে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে এখন আমার জানার ইচ্ছা এই পুরা তারের মধ্যে কি পরিমাণ ইলেকট্রন আছে। তাহলে আমরা বলতে পারি কি,
একক আয়তনে ইলেকট্রন আছে কয়টা, n সংখ্যক, এটা কি একক আয়তনে। তাহলে আমরা বলতে পারি এক একক আয়তনে, এক একক আয়তনে, এক একক আয়তনে ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু n। টোটাল আয়তন কত বলতো, al বা v। তাহলে আমরা বলতে পারি al একক আয়তন, al আয়তনে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে NaL। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি মোট আধান। মোট কি বলতে পারি, আধান। অর্থাৎ টোটাল যে পরিমাণ আধান আছে ওই আধান, মোট আধান সংখ্যা, মোট আধান সংখ্যা সমান হচ্ছে NaL। তাহলে আমার এই তারটা, এই তারের মধ্যে মোট টোটাল যে যতগুলো আধান আছে ওই আধানের সংখ্যা হচ্ছে NaL। আবার বলতেছি এই তারের মধ্যে টোটাল যতগুলো আধান আছে আধানের সংখ্যাটাকে আমরা বলতেছি NaL। এবার আসো আধানের সংখ্যা গেল, আধানের সংখ্যা যদি যায়, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে টোটাল কি পরিমাণ আধান আছে। তাহলে আমরা জানি একটি ইলেকট্রনের যে আধান, একটি ইলেকট্রনের আধান, তাহলে আমরা এখানে লিখে দিই একটি, তাহলে একটি ইলেকট্রনের আধান এখানে লিখি, একটি ইলেকট্রন এর আধানকে, একটি ইলেকট্রনের আধান সমান আমি দিলাম E। আর তোমরা সবাই জানো E এর মান হচ্ছে কত, E এর মান হচ্ছে আমাদের 1.6 × 10⁻19 মাইনাস। তাহলে একটু খেয়াল করো, একটি ইলেকট্রনের আধান হচ্ছে E, মানে ইলেকট্রনের আধানটাকে আমি E দ্বারা প্রকাশ করতেছি। তাহলে টোটাল ইলেকট্রন আছে কয়টা, NaL সংখ্যক, এতগুলো ইলেকট্রন আছে। তাহলে NaL টি ইলেকট্রনের আধানকে আমরা বলি আমাদের NaEL। এটাকে আমরা বলতেছি টোটাল আধানের পরিমাণ Q। তাহলে এই তারে টোটাল আধানের পরিমাণ কত, Q ইকুয়ালস টু NaEL। তাহলে NaEL মানে কি, এই তারের মধ্যে টোটাল আধানের সংখ্যা। এখন আমরা জানি এটা ফর্মুলা জানি, Q ইকুয়ালস টু কি IT। তো আমরা জানি কি Q ইকুয়ালস টু IT। যদি Q ইকুয়ালস টু IT জানি, Q এর মান অলরেডি আমার জানা আছে, এখন আমার জানতে হবে T এর মান। এখন এখানে যে আমার আধানগুলো যাচ্ছে, আধানের বেগটাকে আমরা বলতে পারি কি, আধানের বেগটাকে আমরা বলতে পারি S ইকুয়ালস টু BT, তাই না। তাহলে আমরা S ইকুয়ালস টু যদি আমরা BT জানি, তাহলে T ইকুয়ালস টু কি হবে বলো তো, S/V। এবারে বলো S মানে কি, অতিক্রান্ত দূরত্ব। একটা আধানের অতিক্রান্ত দূরত্ব কত, L। আধানগুলো কত বেগে যাচ্ছে, BD, এই তাড়ন বেগ BD। তাহলে T ইকুয়ালস টু আমরা বলতে পারি L/VD। তাহলে আমরা এখানে বসাতে পারি Q এর মান হচ্ছে NaEL ইকুয়ালস টু I ইনটু T এর মান হচ্ছে L/VD। তাহলে দেখো L চলে যাবে, এর মানে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বজ্র গুণন করলে I ইকুয়ালস টু NaEBD। এটা হচ্ছে আমার ফর্মুলা। কিসের ফর্মুলা, তড়িৎ প্রবাহের ফর্মুলা। আর যদি বলা হয় আমার BD, তাহলে BD ইকুয়ালস টু আমরা বলতে পারবো কত, I ডিভাইডেড বাই NaE। এটা হচ্ছে আমার তাড়ন বেগের ফর্মুলা। তো আমার এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমি একটু ফর্মুলা, আমি একটু ছবি তুলে নিই, তারপর আমি এটাকে আরেকটু হালকা ব্যাখ্যা করব। তো তাড়ন বেগের ফর্মুলা আমরা জেনে গেছি। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমরা এখানে যা যা পাইলাম, একটু ওয়েট, ওকে। তাহলে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, আমাদের তাড়ন বেগ বলতে বুঝতেছি আমার ইলেকট্রনগুলো যে গড় যে বেগে যায় সেটা হচ্ছে তাড়ন বেগ। তো আমার এই তাড়ন বেগ বের করার জন্য আমরা বলতে পারি S ইকুয়ালস টু BT, T ইকুয়ালস টু আমরা S/V। এখানে অতিক্রান্ত দূরত্ব L আর বেগ হচ্ছে BD। তো এরপর হচ্ছে আমরা জানি Q ইকুয়ালস টু IT। Q এর মান কিভাবে বের করলাম, এই Q মান হচ্ছে টোটাল আধানের পরিমাণ, সেটা আমি বের করলাম। টোটাল একক আয়তন ইলেকট্রন আছে n সংখ্যক, টোটাল আয়তন কত, AL। তাহলে AL আয়তন আছে, ইলেকট্রনের সংখ্যা এটা হচ্ছে টোটাল কয়টা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রনের আধান হচ্ছে E, তাহলে এতটা ইলেকট্রনের আধান হচ্ছে কত, NaEL, এটার সাথে E দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের এটা হচ্ছে টোটাল আধানের সংখ্যা। এবার এই টোটাল আধানের সংখ্যাকে একটা আধান দ্বারা গুণ করলে টোটাল আধানের পরিমাণ জানি, আর টোটাল আধানের পরিমাণটাকে বলতে Q। তো আমরা জানি Q ইকুয়ালস টু কি, IT। Q এর মান বসাইলাম, T এর মান বসাইলাম, বসানোর পর L চলে গেল। তাহলে এখান থেকে I ইকুয়ালস টু NaEBD পাইলাম, অথবা BD ইকুয়ালস টু I ডিভাইড বাই NaE পাইলাম। এটা হচ্ছে আমার তাড়ন বেগের ফর্মুলা। তো আমি জাস্ট এখান থেকে তোমাকে একটু বলি
যে আমি এটা একটু মুছে ফেলি, মুছে আমি তোমাকে পুরো ফর্মুলাটা একটু বোঝানোর ট্রাই করি। প্রমাণটা আমাদের একটু জেনে রাখা ভালো, বেসিকের জন্য লাগবে, আর এমনিতে আমাদের প্রমাণটা লাগবে না। তো আমরা আসি, আমাদের যে জিনিসগুলো আমাদের না জানলেই নয়, আমাদের কি কি লাগবে একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে দুইটা ফর্মুলা জানবো। একটা হচ্ছে I ইকুয়ালস টু হচ্ছে N A E B D, আর আরেকটা হচ্ছে BD ইকুয়ালস টু I ডিভাইডেড বাই N A E। তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ভাইয়া সেগুলো সেটা হচ্ছে এখানে কোন টার্মটা দ্বারা কি মিন করে। এক নাম্বার কথা, তোমরা জানোই যে আমাদের I সমান তড়িৎ প্রবাহ, এটা সবাই জানে, I সমান তড়িৎ প্রবাহ। এরপর আমরা বলতে পারি n, nটাকে আমরা কি বলি, একক আয়তনে, পরীক্ষা ডিরেক্টলি দেওয়া থাকবে এটা, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এরপর আমাদের a মানে হচ্ছে আমাদের কি, ওই যে তারটাকে কাটার পর যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, মানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরপর আমরা বলতে পারি কি, আর আছে ই মানে কি, ই মানে হচ্ছে একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান, তাকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি। এরপর আমার আছে ভিডি, আর ভিডি মানে কি, ভিডি মানে আমরা বলতেছি ইলেকট্রনের তাড়ন বেগ, ইলেকট্রনের কোন বেগ, তাড়ন বেগ, আর তাড়ন বেগ মানে তো বুঝতেছই যে তাড়ন বেগ, তাহলে এটা হচ্ছে আমার ভিডি। তাহলে এই দুইটা হচ্ছে আমার ফর্মুলা, এবং ওই দুটো ফর্মুলার মধ্যে কোনটা কি জিনিস সেটা জানলে হুবহু এই ফর্মুলা দিয়ে তোমরা বইতে ম্যাথ পাবা, সেটা আমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে I ইকুয়ালস টু NaEBD অথবা BD ইকুয়ালস টু I ডিভাইডেড বাই NaE। ওকে, এখন আমি একটু সামনে থেকে প্রসিড করি। দেখো, মনে আছে আমরা প্রথম দিকের ক্লাসে একটা জিনিস বলছিলাম, প্রবাহ ঘনত্ব। এক নম্বর ক্লাসে বলছিলাম প্রবাহ ঘনত্ব। এই প্রবাহ ঘনত্বকে আমরা যে দ্বারা প্রকাশ করি, যে মানে হচ্ছে I ডিভাইডেড বাই A, এর মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে আমরা বলি প্রবাহ ঘনত্ব যে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে বিডি না, এই বিডিটাকে আমরা এভাবে বলতে পারি না, I A, এটাকে আমি ডাইরেক্ট লিখলাম I ডিভাইড বাই A, আর n ইটা থেকে গেল, কারণ n ইটা থেকে গেল, I বাই এটাকে আমি সুন্দরভাবে লিখলাম, আর I বাই একে আমরা কি বলি, J। তাহলে আমরা এখানে বলতে পারি BD ইকুয়ালস টু J ডিভাইডেড বাই NE। এখান থেকে আমরা বলতে পারি J ইকুয়ালস টু হচ্ছে NeVD। তাহলে একটু খেয়াল করে দেখো, এই J বের করার ফর্মুলা দুইটা, একটা হচ্ছে NeVD, আর একটা হচ্ছে আমার কোনটা, J ইকুয়ালস টু I ডিভাইড বাই A। একইভাবে BD বের করার ফর্মুলা দুইটা, একটা হচ্ছে I বাই NaE, আর একটা হচ্ছে J ডিভাইডেড বাই NE। তাহলে আমাদের এখানে, তাহলে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি, আরেকটা জিনিস হচ্ছে আমার এখানে যেটাকে আমরা বলতেছি প্রবাহ ঘনত্ব, যেটাকে আমরা কি বলতেছি, প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্বকে আমরা বলতেছি এটা। আর আমরা তো এটা বলছিলাম তড়িৎ প্রবাহ হচ্ছে একটি স্কেলার রাশি, বাট প্রবাহ ঘনত্ব একটি কি রাশি, ভেক্টর রাশি। তাহলে আমরা যদি এভাবে বলি, তাহলে একটু খেয়াল করো তো, এখান থেকে বলা যায় যদি আমার J ইকুয়ালস টু I ডিভাইডেড বাই A হয়, তাহলে বলো তো I ইকুয়ালস টু কি হবে, I ইকুয়ালস টু হবে J ইনটু A। এবার যদি আমি ভেক্টর আকারে লিখি কেমন হবে বলো তো, আমার প্রথম কথা হচ্ছে যেটা আমার একটা ভেক্টর, এই যেটা ভেক্টর দিলাম, কারণ প্রবাহ ঘনত্ব ভেক্টর রাশি, আর এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, তাও আমি ভেক্টর দিলাম। এবার বলো দুইটি ভেক্টরের মধ্যে কয় ধরনের গুণ হতে পারে, দুই ধরনের, একটা ডট গুণন, একটা ক্রস গুণন। দুইটি ভেক্টরের ডট গুণন একটা স্কেলার রাশি, ক্রস গুণন একটা ভেক্টর রাশি। ওই কারণে যখন আমাদের এখানে আইটা কোন রাশি বলতো, আইটা হচ্ছে স্কেলার রাশি, তাহলে এদের কোন গুণনে স্কেলার আসবে, ডট গুণনে। ওই কারণে আমরা বলতে পারি আমাদের প্রবাহ ঘনত্ব এবং ক্ষেত্র ভেক্টরের ডট গুণফলকে আমরা বলি তড়িৎ প্রবাহ, ডট গুণন। কিন্তু এই ধরনের প্রশ্ন এমসিকিউতে আসে। আর আরেকটা হচ্ছে আমার এখানে ক্ষেত্রফলটা যদি এ না হয়ে ক্ষুদ্র একটা ক্ষেত্রফল হতো, মানে অত্যন্ত চিকন তার, তখন আমি এটাকে আমরা বলতে পারতাম DA বলতে পারতাম, তাই না? আমরা এটা কি বলতে পারতাম, DA। তখন এটাকে আমরা বলি J ভেক্টর ডট DA ভেক্টর বলতে পারতাম। তখন আমার এটা I না হয়ে কি হয়ে যেত, DI। এটা যদি DI হতো, তাহলে আমি টোটাল I পেতে হলে কি করতে হতো বলতো,
অবশ্যই ডিএ কে ইন্টিগ্রেশন করতে হইতো। তাহলে আই ইকুয়ালস টু আমরা বলতে পারি জে ভেক্টর ডট ডি এ ভেক্টর, মানে এটাকে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল আইটা পেয়ে যাচ্ছি। অনেক সময় আমাদের এমসিকিউতে আসে নিচের কোনটি সঠিক, তখন তোমাকে এই জিনিসটা দিতে হয় যে আমি তড়িৎ প্রবাহকে চাইলে ইন্টিগ্রেশন অফ জে ভেক্টর ডট ডি এ ভেক্টর আকারেও দিতে পারি। তো আমাকে এই জিনিসটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, যা এখন আমাদের কোনটার একক কি, কোনটা কিভাবে লিখতে পারি, কোনটা দ্বারা কি মিন করে, এই জিনিসগুলো সিনারিওগুলো তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আশা করি এরপরে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব নিয়ে আমাদের তারণ বেগ নিয়ে যত প্রশ্ন ছিল, তারণ বেগের যে প্রবলেম, ওই তারণ বেগের প্রবলেম এবং প্রবাহ ঘনত্ব যেটা, ওই প্রবাহ ঘনত্বটা আমরা পড়াইলাম। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ওহমের সূত্র। আমাদের এখন আমরা আলোচনা করব হচ্ছে ওহমের সূত্র নিয়ে। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা ওহমের সূত্র করব। ওহমের সূত্র তোমরা পড়ে আসছো, অনেকে ওহম বলে অনেকে ওহম বলে, এটা তোমার ব্যাপার। অনেকে এইচটাকে উজ্জ্বল রাখে, এটা এক একজন উচ্চারণ এক এক রকম। তো আমাদের ওহমের সূত্রটা যদি আমরা পড়ি তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। ওকে, তাহলে আমাদের এবার আলোচনার বিষয় হচ্ছে আমাদের ওহমের সূত্র। ওহমের সূত্র যদি আমরা পড়ি তাহলে ইংলিশে লেখা হয় আমাদের ল অফ ওহম। তো অনেকে এইটাকে উজ্জ্বল রাখে, যেমন আমার এখানে উজ্জ্বল আছে, এটা উচ্চারণের একটা নিয়ম আর কি। তো একটু ভালো করে খেয়াল করি। এখন আসি আমাদের এই যে ওহমের সূত্র আমাদেরকে কি বলে, ওহমের সূত্র আমাদেরকে কি বলে সেই জিনিসটা আমাদেরকে এখন শিখতে হবে। তো প্রথমত একটু ভালো করে খেয়াল করে দেখি। মনে করো এটা হচ্ছে আমার একটা রোধ, এটা হচ্ছে আমার একটা কি রোধ। তাহলে এই তারের রোধটা হচ্ছে আমাদের আর। এখানে আমাদের তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যায়। তো আমি ধরে নিলাম আমার এই দিক থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে বলো তো এখানে বিভব কত? এখানে বিভব, সাপোজ এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু। তাহলে এই যে রোধ, এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই পরিমাণ। এই রোধের দুই প্রান্ত এ এবং বি, এ প্রান্তের ভোল্টেজ বি এ, বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে বি বি। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি ভাইয়া বি এ এবং ভি বি এই দুইটার মধ্যে কে বড় কে ছোট? অবশ্যই আমার বি এ বড়, বি বি ছোট। তাহলে আমরা বলতে পারি ভি এ ইজ গ্রেটার দেন ভি বি। কেন? কারণ আমি বুঝেই গেছি তড়িৎ প্রবাহ যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে, এর মানে এটা উচ্চ বিভব, বিটা নিম্ন বিভব। তাহলে আমরা বলতে পারি এই দুজনের যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। বি ইকুয়ালস টু কত? বি এ মাইনাস বি বি। তাহলে আমরা এখানে যে বি বলতেছি, এই বিটা দ্বারা আমরা কি মিন করতেছি? বিভব পার্থক্য। আমরা কি মিন করতেছি? বিভব পার্থক্য। বিজ্ঞানী ওহম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করছে যে যদি কখনো এরকম হয়, আমার এই যে এখানে যে জিনিসটা দেখতেছো, যে এখানে এটা যদি আই হয় তড়িৎ প্রবাহ, আর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বি হয়, উনার মতে তুমি যত বেশি দুই প্রান্তের ভোল্টেজ যত বেশি রাখবা তড়িৎ প্রবাহ তত বাড়বে, ভোল্টেজ যত কমবে তড়িৎ প্রবাহ কমবে। একইভাবে তড়িৎ প্রবাহ বাড়লে ভোল্টেজ বাড়ে, তড়িৎ প্রবাহ কমলে ভোল্টেজ বা বিভব পার্থক্যটা কমে। তাহলে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো বিজ্ঞানী ওহমের মতে এখানে যে তড়িৎ প্রবাহ সেটা কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপর ডিপেন্ড করে। উনার মতে তড়িৎ প্রবাহ ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ। তবে এই ওহমের সূত্র পড়তে হলে তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, তাপমাত্রা স্থির। কারণ আমরা জানি তাপমাত্রার উপর কিন্তু কোন একটা তারের রোধ ডিপেন্ড করে, তাই না? আমরা শুরুতেই বলছিলাম তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে, অর্ধপরিবাহী রোধ কমে। আর কার্বনটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, সেটা পরিবাহী হলেও আমাদের কার্বনটা যদি আমার এক্স্যাক্টলি অর্ধপরিবাহী না হলেও অর্ধপরিবাহীর মতো আচরণ করে। তাহলে আমাদের ওহমের সূত্র সবসময় কোন তাপমাত্রা? স্থির তাপমাত্রা। একটা নির্দিষ্ট তাপমাত্রায় তোমাকে এটা মেজারমেন্ট করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা কি দেখতেছি? তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ পরস্পর কেমন? সমানুপাতিক। ওকে, এখন একটু ভালো করে তোমরা যদি খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে আমরা বলতে পারি আমাদের তড়িৎ প্রবাহ ইকুয়ালস টু, আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে বসাবো ইনটু ভি। আর বিজ্ঞানী ওহমের মতে এই যে সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকটাকে উনি জি দ্বারা প্রকাশ করছে। কি দ্বারা? জি দ্বারা প্রকাশ করছে। এবং এই যে জি, এই জি একটি সমানুপাতিক ধ্রুবক, এবং এই জিটাকে বিজ্ঞানী ওহম নামকরণ করছে, জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এই জি এর নাম হচ্ছে তড়িৎ পরিবাহিতা।
পরিবাহিতা, এটা হচ্ছে আমার জি। এবার আসি, তাহলে আমার জিটা হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা। এখন আসো, আমাদের যদি এটাকে দিয়ে একটা গ্রাফ ড্র করতে বলে, তাহলে গ্রাফটা কেমন হবে খেয়াল করো। আমাদের এইদিকে যদি আমি ভোল্টেজ দিই আর এদিকে যদি আমি তড়িৎ প্রবাহ দিই, তাহলে আমার বিজ্ঞানী ওহমের সূত্রটা এমন, I = G × V। এখন একটু খেয়াল করে দেখো, বিজ্ঞানী ওহমের মতে আমি আইটা কোন বরাবর দিলাম, আইটা ওয়াই অক্ষ বরাবর দিলাম, ইকুয়ালস টু ভিটা আমি কোন অক্ষ বরাবর দিলাম, ভিটা আমি এক্স অক্ষ বরাবর দিলাম। তাহলে খেয়াল করো, এই জিটা কিন্তু একটি কি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমি নাম দিতে পারি, সাপোজ আমি এই কনস্ট্যান্টটাকে নাম দিলাম m। তাহলে বলো তো এটা আমার কি হচ্ছে, y = mx। তাহলে আমার যদি এই এই ইকুয়েশন অনুযায়ী, ওহমের সূত্র অনুযায়ী যদি গ্রাফ আঁকতে হয়, ওই গ্রাফটা কেমন হবে বলো তো? ওইটা হবে একটা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরল রেখা, সেটা হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমি যদি আঁকি তাহলে সেটা হবে মূল বিন্দু দিয়ে গমন করবে এমন একটা সরলরেখা। এটা হচ্ছে ওহমের সূত্র। তাই অনেক সময় পরীক্ষা আসে, তোমার বইতে যদি এটা করা নাই, অন্যান্য বইতে থাকতে পারে, তপন স্যারের বইতে নাই, বাট তোমার গ্রাফটা লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের একদিকে ভোল্টেজ আর একদিকে তড়িৎ প্রবাহ থাকলে এটা হচ্ছে আমার গ্রাফটা। এবং যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই গ্রাফের যে আমাদের ঢাল, এই ঢালটা আমার কি নির্দেশ করে বলতো? এই ঢালটা পরিবাহিতা জি নির্দেশ করে। তাহলে আমাদের ওহমের সূত্রে I ভার্সেস B যে গ্রাফটা, এই গ্রাফের ঢাল তড়িৎ পরিবাহিতা নির্দেশ করে। কি নির্দেশ করে? তড়িৎ পরিবাহিতা। এবার আসি, তাহলে আমরা অলরেডি জানলাম তড়িৎ পরিবাহিতা কি। এবার তোমরা তো অলরেডি জানো যে তড়িৎ পরিবাহিতা মানে হচ্ছে পরিবহনে এটা সাহায্য করে। আর এই পরিবহনে যে সাহায্য করে তার উল্টা টার্মটা কি? পরিবহনে বাধা দেয়। তাহলে যে সাহায্য করে এবং যে বাধা দেয়, এরা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? অবশ্যই ব্যস্তানুপাতিক। তাহলে আমরা মানে একজন আরেকজনের বিপরীত আর কি। তাহলে আমরা বলতে পারি এই যে জি, তার যে বিপরীত রাশিটা মানে পরিবহন, জিটা হচ্ছে পরিবহনে, তড়িৎ পরিবাহিতা মানে কি পরিবহনে হেল্প করে। আর এর বিপরীত রাশিটা পরিবহনে কি করে? বাধা দেয়। এই যে বাধা দেয় তাকে আমরা বলতেছি কি? রোধ। তাহলে আমরা জানি আমাদের আরটাকে আমরা কি বলি, তোমরা তো সবাই জানো, তো আমি লিখতেছি আরটাকে আমরা বলি পরিবাহীর কি? রোধ। এটাকে আমরা বলি রোধ। রোধটা হচ্ছে আমাদের বাধা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তোমার যেহেতু তুমি জানো R = 1/G, তাই না? R = যদি 1/G হয়, তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারি না, আমাদের তড়িৎ পরিবাহিতা G = 1/R। এর মানে আমরা এখান থেকে একটা কথাই বলতে পারতেছি, তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে রোধ, আর রোধের বিপরীত রাশি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তাহলে এই ইকুয়েশন যদি আমরা বসাই, I = G এর জায়গায় 1/R বসাইলে ইনটু V, তাহলে আমরা এখান থেকে বজ্রগুণন করে বলতে পারি V = কত? IR। এটা হচ্ছে ওহমের সূত্র, তোমরা সবাই জানো V = IR। তবে মাথায় রাখতে হবে এই বিটা কি বিভব? না ভাইয়া, এই বিটা হচ্ছে বিভব পার্থক্য। এই জায়গায় তোমরা ভুল করো। তাহলে আমরা এখানে যে আমরা বিটা পাইলাম, এই বিটাকে আমরা বলি কি? বিভব পার্থক্য। এই বিটাকে আমরা বলি কি? বিভব পার্থক্য। আচ্ছা, এবার আসি যে আমাদের এখানে একক নিয়ে। হ্যাঁ, আমাদের একক নিয়ে একটা কনফিউশন তোমাদের মধ্যে অ্যারাইজ করে। তো আমি প্রথমত বলে নিই, আমাদের যে দুইটা ফর্মুলা, হ্যাঁ দুইটা ফর্মুলা আমি বলি। একটা ফর্মুলা হচ্ছে I = GB পরিবাহিতার জন্য, আর আরেকটা ফর্মুলা হচ্ছে V = IR রোধের জন্য। এখন দেখো I = GB, এখান থেকে বলা যায় G = আমরা বলতে পারি I/V, আর এখান থেকে আমরা বলতে পারি R হচ্ছে V/I। তাহলে আমরা যদি এককের মধ্যে যাই, তাহলে তুমি একটু দেখবা তড়িৎ প্রবাহের একক আমরা জানি অ্যাম্পিয়ার, আর ভোল্টেজের একক আমরা জানি ভোল্ট। আর ভোল্টেজের একক ভোল্ট, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে এখানে জি এর একক কি হয়? অ্যাম্পিয়ার পার ভোল্ট। আর এখানে কি হয়? ভোল্ট পার অ্যাম্পিয়ার। তাহলে অনেক সময় আমাকে মাথায় রাখতে হবে পরিবাহিতার একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার পার ভোল্ট, আর রোধের একক হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার। এবং এই জিনিসটাকে আমরা বলি, আমরা অ্যাম্পিয়ার বা ভোল্ট না বলে এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, যাকে আমরা বলি কি? সিমেন্স। কি বলি? সিমেন্স। অর্থাৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। আর আমরা এই যে রোধের একককে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, তোমরা জানো এটাকে আমরা বলি ওহম বা ওহম বলতে পারি। কিন্তু পাশাপাশি তোমাকে এই এককটাও মাথায় রাখতে হবে।
এ একক এবং ই একক মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউ তে তোমরা এই জায়গায় ভুল করো, তোমরা মুখস্থ করে ফেলো আমাদের পরিবাহিতার একক সিমেন্স, রোধের একক ওহম। তাহলে আমার প্রশ্ন হলো তাহলে এম্পিয়ার পার ভোল্ট কি সিমেন্সের মতো না? হ্যাঁ অবশ্যই, এই দুইটা সমতুল্য, এই দুইটা সমতুল্য, এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের অলরেডি আমরা জেনে গেলাম যে আমাদের পরিবাহিতা কি জিনিস। ওকে, তাহলে আমাদের ওহমের সূত্রের যে বেসিক অংশটা আমরা জেনে গেলাম। এবার আসো, যেহেতু আমরা বেসিক জেনে গেলাম, এবার আমাদের কাজ কি? আচ্ছা, এবার আমাদের যে কাজটা সবাই একটু ভালো করে খেয়াল করো। অলরেডি ওহমের সূত্র যেটা, ওহমের সূত্র আমরা জেনে গেলাম। ওহমের সূত্র জানার পর এবার আমাদের কাজ হচ্ছে আমরা রোধের সূত্র পড়বো। হ্যাঁ, আমরা এখন পড়বো আমাদের রোধের সূত্র। তবে আমাদের অলরেডি তো আমরা ওহম বলতে কি আমরা সেটা বুঝে গেছি, এখন আমরা পড়বো রোধ বলতে কি বুঝে সেটা আমরা পড়বো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা বই কিন্তু প্রত্যেকটা লাইন তোমাদেরকে রিডিং করতে হবে, তপন স্যারের বইয়ের প্রত্যেকটা লাইন রিডিং করবা। আর যারা মেডিকেল ইচ্ছা, তোমাকে তো এখন থেকে চিন্তা করতে হবে, যাদের মেডিকেল ইচ্ছা তাদেরকে আমি বলবো তুমি ইসাক স্যারের বইটা নিয়ে সেই বইটাও রিডিং করা শুরু করবা, কারণ মেডিকেলের রিডিং থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তপন স্যার এবং ইসাক স্যার দুইটা বইয়ের যদি তুমি লাইন বাই লাইন মুখস্থ রাখতে পারো, অন্তত আমি তোমাকে এটা এনশিওর করবো মেডিকেলে তোমার ফিজিক্সে 90% মার্কস তুমি পাই গেছো, একবার হুবহু পাই গেছো, মানে ডাইরেক্ট লাইন থেকে আসবে, কোনো সমস্যা হবে না, বুঝছো? তো ওই জন্য এবারও পড়তে হবে। মেডিকেলের জন্য রিডিং করতে হবে কি তপন স্যার, ইসাক স্যার দুইটা। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদেরকে বেশি বেশি ম্যাথে ফোকাস করতে হবে। ম্যাথের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান তোমরা পড়বা, আর ম্যাথে অবশ্যই ইসাক স্যারের বইয়ের ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে। যদি আমি করাই না, বাট না করাইলেও কিন্তু আমার কনসেপ্টে সব চলে আসে, ওই কনসেপ্ট দিয়ে তুমি ইসাক স্যারের বই থেকে প্র্যাকটিস করতে পারবা, করাটা বেটার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা আর কি। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা এখন, কারণ তোমরা এখন সেকেন্ড ইয়ারে অলরেডি উঠে গেছো, এখন তোমাদের এখন থেকে টার্গেট করা উচিত তোমার মেইন ফোকাসিংটা কোন জায়গায়। কারণ একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট জানে না ইন্টারমিডিয়েটে তার কোন সাবজেক্টটা ভালো লাগে বা কোন সাবজেক্টটা বেশি কঠিন লাগে। যাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি কঠিন লাগে তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়া উচিত না। যাদের বায়োলজিক্যাল টার্মগুলো বা মুখস্থ টার্মগুলো কঠিন লাগে তাদের অবশ্যই মেডিকেলের দিকে যাওয়া উচিত না। তো তুমি বলতে পারবে তোমার কোনোটা ভালো লাগে না, তখন আমার কাছে কোনো সলিউশন নেই, কেউ কোনো না কোনো একটা তো ভালো লাগতে হবে, ভালো না লাগলে জোর করে ভালো লাগাইতে হবে। তো আসি, তাহলে আমাদের এবার হচ্ছে আমরা পড়বো কি আমাদের রোধের সূত্র। তোমরা জানো আমাদের রোধের দুইটা সূত্র আছে, ওই দুইটা সূত্রে আমরা পড়বো। তাহলে আমাদের এখন হচ্ছে আমাদের রোধের সূত্র। রোধের সূত্র, তো রোধের তোমরা জানো, আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বলে দিই। আমাদের রোধের যে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র আর একটা হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমার রোধের এক নম্বর সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র। এক নম্বর সূত্র হচ্ছে আমাদের কি দৈর্ঘ্যের সূত্র। তো রোধের যে দৈর্ঘ্যের সূত্র, ওই দৈর্ঘ্যের সূত্রটাকে আমরা বলতে পারি কোন একটা আমাদের পরিবাহী যদি আমরা নিই, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের কোন একটা পরিবাহী নিলাম, মনে করো এই পরিবাহীটা ছিল আমাদের এরকম, তার দৈর্ঘ্যটা ছিল আমাদের এল, হ্যাঁ, এবং এরপরে আমার তার দৈর্ঘ্যটা হয়ে গেল হচ্ছে আমাদের এল প্রাইম। তাহলে খেয়াল করো তার দৈর্ঘ্যটা হয়ে গেল কি আমাদের, মনে করো বেড়ে গেল, তাহলে আমার তার দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেল কেমন, এল প্রাইম। তাহলে আমাদের এই কোন একটা পরিবাহী, সেম পরিবাহী, তুমি তার এতটুকু নিলা আর এতটুকু নিলা, অর্থাৎ দৈর্ঘ্যটা চেঞ্জ করলে আর অন্য কোনো জিনিস যদি তুমি চেঞ্জ না করো, আমি আবারও বলতেছি তুমি শুধু দৈর্ঘ্য চেঞ্জ করবা, অন্য জিনিসগুলো তোমাকে চেঞ্জ করা যাবে না। এবং এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে এক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র যখন তুমি অ্যাপ্লাই করবা তখন টেম্পারেচার কনস্ট্যান্ট এবং এরিয়া কনস্ট্যান্ট, টেম্পারেচার এবং এরিয়া কি কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তখন তুমি বলতে পারবা যে তোমাদের কাছে কোন একটা যদি তার থাকে, ওই তারের যদি তুমি একটা নির্দিষ্ট তাপমাত্রা মেজারমেন্ট করো, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফল এখানে যা এখানেও কি ক্ষেত্রফল সেম, মানে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয় না। জাস্ট তুমি কি করছো, তোমার একটা তার ছিল, সেম তার থেকে একবার 2 সেন্টিমিটার কাটলা আর একবার 4 সেন্টিমিটার কাটলা, তাহলে দুইটার দৈর্ঘ্য দুই রকম, তাহলে দুইটার আমার রোধও কি হবে, দুই রকম হবে। তো আমার ওই যে রোধের ফর্মুলা ওইটা হচ্ছে আমাদের কি, আর এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর ইজ প্রপোর্শনাল টু এল। তো এটা আমাদের দেখে বলা যায়, তুমি সিম্পল চিন্তা করো, এই তার মানে কি, তারের একটা নির্দিষ্ট রোধ থাকে, তাহলে তারের দৈর্ঘ্য যত বাড়বে তাহলে আমাদের ইলেকট্রনের একটা ইলেকট্রন এখানে অতিক্রম করা লাগবে এল দূরত্ব, আর ঠিক সেম ইলেকট্রন এখানে অতিক্রম করে এল প্রাইম দূরত্ব। তো তোমরা নিজেরাই চিন্তা করো, ইলেকট্রন এখানে সেম ইলেকট্রন এখানে আমার বেশি পথ অতিক্রম করে, তো যত বেশি পথ অতিক্রম করবে তত বেশি বাধা, এর মানে রোধের সাথে তার সমানুপাতিক সম্পর্ক, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত কি হবে, বাড়বে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কে এল, সরি আমাদের পেনটা চেঞ্জ করি একটু, আর ইকুয়াল টু কে এল। এখান থেকে আমাদের বলা যায় আমাদের আর ডিভাইডেড বাই এল ইকুয়াল টু কি কনস্ট্যান্ট,
যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখান থেকে তো অবশ্যই আমরা একটা জিনিস বলতে পারবো, সেটা হচ্ছে কি আমাদের R1 ডিভাইডেড বাই L1 ইকুয়ালস টু হচ্ছে R2 ডিভাইডেড বাই L2। মানে প্রাথমিক অবস্থায় রোধ ছিল R1, শেষ অবস্থায় রোধ হচ্ছে R2। প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য ছিল মনে করো L1, শেষ অবস্থায় দৈর্ঘ্য মনে করো আমাদের L2। তাহলে তাদের মধ্যে সম্পর্কটা এরকম, R1 ডিভাইডেড বাই L1 ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই L2। এবং এখানে যদি আমরা বলি দৈর্ঘ্য আমি যদি দ্বিগুণ করি, তাহলে আমরা যদি বলি দৈর্ঘ্য 2 গুণ, দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কয় গুণ হবে, আমাদের রোধও 2 গুণ হবে। তুমি দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো রোধটাও দ্বিগুণ হবে, দৈর্ঘ্য যদি 3 গুণ করো আমাদের রোধটাও কয় গুণ হবে, 3 গুণ হবে, কারণ ডিরেক্টলি সমানুপাতিক সম্পর্ক। এটা গেল আমাদের প্রথম সূত্র, দৈর্ঘ্যের সূত্র। এবার দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের কি, 2 নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র তো সিমিলারলি আমরা এখানে বলতে পারি। এবার আমার কি হবে, মনে করো একটা তার আমার এরকম আছে, এই তারের দৈর্ঘ্য যতটুকু, পরের তারের দৈর্ঘ্য সেম। দুইটা তারের দৈর্ঘ্য খেয়াল করে দেখো, দৈর্ঘ্য আমার সেম। আগে আমার কি ছিল, ক্ষেত্রফল সেম। এবার হচ্ছে এটার লেন্থ যা, এটার লেন্থ সেম। তবে এটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা A1, এটার ক্ষেত্রফলটা হচ্ছে আমার A2, অর্থাৎ ক্ষেত্রফল সেম না। তাহলে ক্ষেত্রফল সেম না হলে এটার রোধ R1, এটার রোধ R2। তাহলে আমার এখানে ওই যে আবার আগের মতো কি চেঞ্জ করতে হবে, কি কনস্ট্যান্ট রাখতে হবে, টেম্পারেচার তো ওহমের সূত্র মানে অবশ্যই কনস্ট্যান্ট, আর আরেকটা হচ্ছে আমার দৈর্ঘ্যটা চেঞ্জ হওয়া যাবে না, তাহলে লেন্থটাও কি কনস্ট্যান্ট। তাহলে আমরা তখন বলতে পারবো R is proportional to 1/a, কারণ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্ষেত্রফল যত বাড়বে আমাদের ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে, ক্ষেত্রফল যত কমবে রোধ তত বাড়বে। কারণ তুমি চিন্তা করে দেখো, আমার এখানে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যদি হয়, এখানে যদি 10টা ইলেকট্রন যায়, এখানে 10টা ইলেকট্রন গেল, তাহলে আমার এখানে 10টা ইলেকট্রন যতটুকু কাছাকাছি থাকবে, এখানে 10টা ইলেকট্রন কিন্তু আরেকটু দূরে দূরে থাকবে, এবার সংঘর্ষ কমে যাবে। হ্যাঁ, আর আমার এখানে কণাগুলো একটু দূরে দূরে থাকবে, ওই কারণে আমরা বলি আমাদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমে যায়, ক্ষেত্রফল কমলে রোধ বেড়ে যায়। তো এখান থেকে আমরা বলতে পারি R ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট ইনটু 1/a। এর মানে আমরা বলতে পারি RA ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে বলা যায় R1A1 ইকুয়ালস টু হচ্ছে R2A2। অথবা আমরা এভাবে বলতে পারি আমাদের R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু হচ্ছে আমার A2 ডিভাইডেড বাই A1। এটা হচ্ছে আমার কি ক্ষেত্রফলের ফর্মুলা। আর এখানে আমরা বলতে পারি আমাদের যদি আমি ক্ষেত্রফল দ্বিগুণ করলে, ক্ষেত্রফল আমি যদি 2 গুণ করি, তাহলে আমার রোধটা কত গুণ হয়ে যাবে, রোধটা আমার 1/2 গুণ হয়ে যাবে, 1/2 গুণ হয়ে যাবে বা অর্ধেক হয়ে যাবে। কারণ কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে অলরেডি আমরা জেনে গেলাম রোধের দুইটা সূত্র, আমার দুইটা ক্ষেত্রে রোধ চেঞ্জ হয়। তাহলে আমরা বলতে পারি আমার তার যত লম্বা তার রোধ তত বেশি, তার যত মোটা তার রোধ তত কম, কারণ মোটা তারের ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল বাড়লে রোধ কমে যাবে, তার যত চিকন হবে তার রোধ তত বেড়ে যাবে। তাহলে আমাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের এখানে তাহলে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে আমাদের রোধটা। তাহলে আমি এখানে রোধের দুইটা ফর্মুলা পেয়ে গেলাম। ওই রোধের দুইটা ফর্মুলাকে একসাথে করে তোমরা জানো আমাদের আপেক্ষিক রোধ বের করা যায়, সেটা আমি এখন করব। তাহলে আমাদের এটা গেল। এবার আমি রোধের দুইটাকে কি করব, একসাথে করব। দুইটাকে একসাথে করলে আমরা জানি আমাদের R is proportional to L, আমরা জানি R is proportional to 1/a। আমাদের এই দুইটাকে একসাথে করলে বলতে পারবো R is proportional to L divided by A। এবার L ও চেঞ্জ হচ্ছে, A ও চেঞ্জ হচ্ছে, এবার কনস্ট্যান্ট থাকবে শুধুমাত্র টেম্পারেচার শুধুমাত্র কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা বলতে পারি R ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট ইনটু L ডিভাইডেড বাই A। এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমাদের এভাবে না লিখে আমরা লিখি এটাকে, আমাদের এই কনস্ট্যান্টটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। বিজ্ঞানী ওহম এটাকে রো দ্বারা নামকরণ করছে। এই রোটাকে আমরা বলি কি, তার আপেক্ষিক রোধ বলি। এই রোটাকে আমরা কি বলি, এই রোটাকে আমরা বলি তার আপেক্ষিক রোধ বা রোধত্ব বলি। তাহলে আমরা এখানে লিখে দিই আমাদের রো মানে কি, রো মানে হচ্ছে তার আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, অথবা এটা একটা নাম হচ্ছে রোধত্ব, এটা একটা নাম কি, রোধত্ব। একইভাবে তাহলে আমি আপেক্ষিক রোধ বা রোধত্ব জানলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি আমাদের এখানে তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা রো এর মান বের করতে পারি। রো ইকুয়ালস টু হচ্ছে কি RA ডিভাইডেড বাই L। এই ফর্মুলা আমাদের অনেক বেশি কাজে লাগে, আপেক্ষিক রোধ বের করার জন্য আমাদের কাজে লাগে। এখন আপেক্ষিক রোধের এককটা কি, হ্যাঁ আমাদের জানতে হবে এককটা কি। তাহলে আমরা একক যদি বের করতে যাই, রো ইকুয়ালস টু হচ্ছে RA ডিভাইডেড বাই L। এবার আসো আমাদের R এর একক কি, R এর একক হচ্ছে ওহম।
এর একক কি, এর একক হচ্ছে মিটার স্কয়ার, আর এল এর একক কি বলতো, এল এর একক হচ্ছে মিটার, কারণ এটা দৈর্ঘ্য। এই মিটার মিটার স্কয়ার একটা চলে গেলে ওহম মিটার থাকবে, তাহলে ওহম মিটার এটা হচ্ছে আমার এটার একক, তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে রো এর একক, তাহলে রো এর একক হচ্ছে কি ওহম মিটার, রো এর একক কি ওহম মিটার। এবার একটু খেয়াল করে দেখো, তোমরা যেরকম আপেক্ষিক রোধ বা রোধত্ব বলতেছো, তো আমরা একটা জিনিস জানি, এই আপেক্ষিক রোধটা কোত্থেকে আসছে বলতো, আমাদের রোধ থেকে আসছে, তাই না? একইভাবে আমাদের রোধের বিপরীত রাশি যেরকম আমাদের পরিবাহিতা, একইভাবে আপেক্ষিক রোধ রো এর বিপরীত রাশি হচ্ছে আমার সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা বলি তার পরিবাহকত্ব, পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব, এটাকে আমরা বলি তার পরিবাহকত্ব, পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। এর মানে যেরকম আমি বলি আর এবং জি দুটো প্রশ্নের বিপরীত রাশি না, যেমন এরকম আর ইকুয়াল টু হচ্ছে 1/g, সিমিলারলি আমরা বলতে পারি আমাদের এখানেও সেম, আমাদের রো ইকুয়াল টু হচ্ছে 1/সিগমা। তাহলে এখান থেকে তুমি চাইলে ফর্মুলা এটা করতে পারো যে যেহেতু তুমি জানো রো ইকুয়াল টু হচ্ছে কত, আর এ ডিভাইডেড বাই এল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিগমা ইকুয়াল টু নিচে কি হবে এল ডিভাইডেড বাই আর এ। তাহলে অনেক সময় পরীক্ষায় তোমার আপেক্ষিক রোধ বের করতে না বলে তোমাকে বলতে পারে পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক বের করো। একইভাবে আমরা যদি এককের ক্ষেত্রে বলি, তাহলে এটার একক কি ছিল ওহম মিটার, আর এটার একক কি হবে ওহম মিটার ইনভার্স 1। আবার আমরা রোধের একক কি জানি, রোধের একক জানি আমরা ওহম, তাই না? এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, রোধের এককটাকে আমরা বলি ওহম, আর আমাদের পরিবাহিতার এককটাকে আমরা অনেক সময় ওহম ইনভার্স 1 বলতে পারি। হ্যাঁ, ওহম ইনভার্স 1 বলতে পারি। এই ওহম ইনভার্স 1টাকে আমরা অনেক সময় ও এইচ এম, এটা উল্টা করলে কি হয় এম এইচ ও, ইনভার্স মানে তো উল্টা, তো অনেক সময় এটাকে মহ বলা হয়, অনেকে এটা বলে যে এটা অনেকগুলো বইতে লেখা আছে যে পরিবাহিতার একক অনেক সময় মহ বলা হয়, অথবা আমরা চাইলে এটাকে এই যে এটাকে যদি আমি ওহম চিহ্ন আকারে লিখি, এটাকে ওহম ইনভার্স 1 আকারে লিখতে পারবো। এগুলো হচ্ছে আমার আপেক্ষিক রোধ বা আমাদের পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্বের ফর্মুলা। তো তোমাকে এই জিনিসগুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো যে কোন টার্মটা দ্বারা আমাদের কি মিন করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তোমরা 9-10 পড়ে আসছো, হয়তো এখন অল্প অল্প নতুন জিনিস জানতেছো, ওই জিনিসটাই আমাকে একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার আসো আমরা পরিশেষে একটা জিনিস বলে আমি ক্লাসে শেষ করব। আমাদের একটা ফর্মুলা, একটা শর্টকাট ফর্মুলা শিখাবো। হ্যাঁ, একটা শর্টকাট ফর্মুলা শিখাবো, এই শর্টকাট ফর্মুলাটা শিখাইয়া আমি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, তোমরা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখবা। সেটা হচ্ছে কি, আমার এরকম বললাম, আমার আর ওহম রোধের আর ওহম রোধের আর ওহম রোধের কোনো তারকে টেনে এন গুণ করলে টেনে এন গুণ করলে তার তাহলে আর ওহম রোধের কোন তারকে টেনে এন গুণ করলে তার রোধ কত হবে, এখানে আর ওহম রোধের একটা তার আছে, ওই তারটাকে তুমি টেনে এন গুণ করবা। তাহলে দেখো আমার হচ্ছে সেই আমার এই কাঙ্ক্ষিত তারটা, এই তারটা যদি আমার এটা হয়, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অবস্থা। এই ক্ষেত্রে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে নাম দিলাম A1, তার রোধটাকে নাম দিলাম R1। এই R1 এর মানে হচ্ছে আমাদের R। এখন তুমি কি করলা, তার যে মনে করো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার L1। এখন আমি যে কাজটা করলাম, এই তারটাকে টেনে লম্বা করলাম। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তুমি তারটাকে টেনে লম্বা করলে তুমি কিন্তু খেয়াল করো, আগে আমি যে এক্সাম্পলটা দিছিলাম অর্থাৎ সূত্র পড়ানোর সময় একটা লম্ব তার একবার এতটুকু কাটলাম, আরেকবার এতটুকু কাটলাম, এর মানে আমি কিন্তু একটা তার থেকে একবার 2 সেন্টিমিটার আরেকবার 4 সেন্টিমিটার কেটে নিছি, এর মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হয় নাই। বাট এবার কিন্তু আমি ওইভাবে কাটি নাই, এমন না যে আমার এরকম একটা তার আছে, এখান থেকে আমি এতটুকু কাটলাম, এখান থেকে তার 3 গুণ কাটলাম, এরকম না। এরকম হলে এখানে এরিয়া যা, এখানে এরিয়া সেম, কিন্তু আমি বলছি টেনে লম্বা করছি। এটা কিন্তু খুবই টেকনিক্যাল প্রশ্ন, ইন্টারমিডিয়েটের জন্য, অ্যাডমিশনের জন্য টেনে লম্বা করছি। আচ্ছা বলো তো, এই তারটাকে তুমি কি করছো, টেনে লম্বা করছো। আচ্ছা
একটা তারকে টেনে যদি লম্বা করি সে লম্বা হয়, n গুণ লম্বা হলে তার কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগের মতো থাকবে? তারটাকে তুমি টেনে লম্বা করলে তার কি ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগের মতো থাকবে, আগের মতো মোটা থাকবে নাকি চিকন হয়ে যাবে? অবশ্যই চিকন হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে বলবো ভাইয়া এই তারটাকে তুমি লম্বা করছো, এর মানে এ নয় এটা শুধু লম্বা হয়েছে, এটা চিকনও হয়েছে। তাহলে এই তারটা লম্বা হয়ে তার বর্তমান কত L2, L2টা L1 এর কয় গুণ? n গুণ। L2টা L1 এর কয় গুণ? n গুণ। তাহলে L1 ইকুয়াল টু ধরে নিলাম L, তাহলে আমি L গুণ করলাম মানে কি L2 ইকুয়াল টু হচ্ছে তার n গুণ, n L টেনে তুমি এতটুকু লম্বা করছো, n গুণ করছো, 2 গুণ 3 গুণ 4 গুণ হোয়াটএভার, আমরা n দিয়ে করতেছি কারণ আমরা একটা শর্টকাট ফর্মুলা বানাই ফেলবো এমসিকিউ এর জন্য। এবার আসো, আসলে এবার যদি তুমি তার ক্ষেত্রফলটা চিন্তা করো, ক্ষেত্রফল কি আগের মতো আছে? না। আমি এখানে একটা লাইন তোমাদেরকে লিখে দিই, এই লাইনটা মুখস্থ করে ফেলতে হবে। কোন তারকে টেনে n গুণ করলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/n গুণ হয়ে যায়। মানে একটা তারকে টেনে তুমি যদি 2 গুণ করো তার ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে, 3 গুণ করলে তার ক্ষেত্রফলটা 1/3 হয়ে যাবে, 4 গুণ করলে তার ক্ষেত্রফলটা 1/4 হয়ে যাবে। মানে এটা তোমাকে বললেও হবে, না বললেও হবে। সাধারণত আমাদের এই জিনিসটা বলে দেয় না, ক্ষেত্রফল যে কমছে এই জিনিসটা বলে দেয় না, তোমাকে খালি বলে যে তাকে n গুণ তুমি লম্বা করছো, তাকে n গুণ লম্বা করার কারণে যে তার ক্ষেত্রফল n গুণ 1/n হয়ে গেল সেটা আর বলে না। তাহলে আমাকে এটা বুঝে নিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে an a2 ইকুয়াল টু কত, a1 ইকুয়াল টু যদি a ধরে নিই, a2 ইকুয়াল টু কত, a ডিভাইডেড বাই n, 1/n হয়ে গেছে। তাহলে এবার আর কোনো সমস্যা নাই। কার সাথে কার সম্পর্ক? আমাদের এখানে যে রোধের আমি কি বের করব, তার আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তার আমি রোধটা বের করব। হ্যাঁ, তার যে রোধটা, সেই রোধটা কত সেটাই আমি এখানে কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। তাহলে প্রাথমিক ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি রো ইকুয়াল টু হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল। তাহলে আমরা প্রথমটার জন্য বলতে পারবো আমাদের প্রথমটার জন্য r1 a1 ডিভাইডেড বাই l1 ইকুয়াল টু আমরা বলতে পারি r2 a2 ডিভাইডেড বাই l2। কারণ এই তারের দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, এই তারের ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে, কিন্তু কখনো কোনো তারের আমাদের কি চেঞ্জ হয় না, রো চেঞ্জ হয় না যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। আর এটা নির্দিষ্ট তাপমাত্রার জন্যই হয়, বললেও হয়, না বললেও হয়। তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা। তাহলে আমার r1, তাহলে r1 এর মান কত বলো তো, r1 এর মান হচ্ছে r, a1 এর মান কত, a1 এর মান হচ্ছে a, l1 এর মান হচ্ছে l, r2 এর মান হচ্ছে আমাদের r2, আর এই যে আমাদের r2 সেটা আমি বের করব। হ্যাঁ, বা আমরা এটাকে নাম দিলাম মনে করো r প্রাইম, নাম দিলাম কি r প্রাইম, এটা আমি বের করব। আর a2 এর মান কত, a ডিভাইডেড বাই n, আর l2 এর মান কত, n l। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে l চলে যাবে, a চলে যাবে। তাহলে তুমি চাইলে এটা কিভাবে লিখতে পারো, r ইকুয়াল টু হচ্ছে r প্রাইম ডিভাইডেড বাই n স্কয়ার। এখান থেকে বলতে পারি r প্রাইম ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার r, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা যে তার রোধ r ওহম, যদি তুমি তাকে n গুণ করো তার রোধ কত হবে, n স্কয়ার r। তাহলে আমি যদি বলি, আমাদের খেয়াল করে দেখো, আমি বললাম 5 ওহমের তার, 5 ওহম তারকে টেনে 3 গুণ করা হলো r প্রাইম ইকুয়াল টু হোয়াট, r প্রাইম ইকুয়াল টু হবে 3 গুণ করছি না, 3 স্কয়ার ইনটু 5, 9 ইনটু 5, 5 9 45 ওহম, এটা আমার आंसर। তাহলে এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা যে আমাদের এটা করতে হবে শুধুমাত্র এমসিকিউ তে, রিটেনে তোমাকে পুরো প্রসিডিউরটা করে আসতে হবে। এমসিকিউ তে আসলে তুমি এটা করবে, এটা রিটেনে আসার সম্ভাবনা খুবই কম, এই ধরনের ম্যাথ আমাদের এমসিকিউ তে বেশি আসে। হ্যাঁ, তাহলে আমাদের এটা তোমাকে জেনে রাখতে হবে, যদি টেনে n গুণ করা হয় তাহলে তার রোধটা হবে n স্কয়ার r, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর লাস্ট তোমাদের
বইতে তপন স্যারের বইতে তোমরা এই চার্টটা পাবা। হ্যাঁ, এই চার্ট যেটা এটা তোমরা তপন স্যারের বইতে পাবা যে কোষের সংকেত কেমন, ব্যাটারির সংকেত কেমন। হ্যাঁ, আবার কোনোটার সংকেত দুইটাও আছে, এই সংকেতগুলো একটু দেখে নিবা, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে অনেক সময়। হ্যাঁ, যদিও আমরা পড়ানোর মাঝখানে ভিতরে আমরা এগুলো ইউজ করব, তাও তোমাদের কাজ হচ্ছে এই পুরো জিনিসটা পড়ে নেওয়া, এবং এতটুকু পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং আজকে আমাদের অংশটা পড়ালাম, এবং আজকে আমরা যতটুকু পড়ালাম ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমাদের কি আগের। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস আগের। তো এরপরে হচ্ছে আমাদের আর বাকি জিনিসটা আমি আগামী দিন পড়াবো। আমাদের হারানো ভোল্টেজ, প্রান্তীয় ভোল্টেজ, এগুলা। তারপর হচ্ছে আর রোধের সমবায় কিন্তু আমি পড়াই ফেলছি, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এগুলো আমি পড়াই ফেলছি। আর ওই রিলেটেড আগামী দিন একটা হোমওয়ার্কও দিব, মানে 9-10 এর একটা ম্যাথ তোমাকে হোমওয়ার্ক দিব, যাতে করে 9-10 এর কথাগুলো মনে আছে কিনা যাচাই করার জন্য। তো আজকে আর না আগাই আমরা, আজকে এতটুকুই থাকুক। এবার হ্যাঁ, যদি এতটুকুই থাকে তাহলে এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে করো, না হয় আমি ক্লাস শেষ করে দিব। আশিকি লাহি, কোনো তারকে টেনে যদি n গুণ লম্বা করা হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সব দিকে সমানভাবে কমবে কিনা? সত্যি কথা বলতে, আমরা যদি ফার্স্ট ইয়ারের পদার্থের গাঠনিক ধর্ম অনুযায়ী বলি, একটা তারকে টেনে লম্বা করলে এক এক জায়গায় এক এক রকম হয়। বাট আমরা আমাদের সুবিধার্থে, আমরা এটা তো কেমন হবে আমরা জানি না, এটা প্র্যাকটিক্যাল পারপাস, বাট আমরা আমাদের সুবিধাতে ধরে নিব n গুণ টেনে লম্বা করলে সে সব জায়গায় সমভাবে সংকুচিত হয়, মানে সব জায়গায় সমভাবে হয়, এটা আমরা ধরে নিছি, এটা ধরে আমরা করব। মানে আমরা সবসময় সমভাবে ধরে নিব, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কখনো সমভাবে হয় না। আমরা ধরে নিব সমভাবে সব জায়গায় সে সংকুচিত হয়, কারণ ফিজিক্সে অনেক কিছু এরকম ধরে নিতে হয়। মেহেদি একটা প্রশ্ন করছো, যদি সেপে করা হয়, দেখো একটা তারকে যদি সেপে চিকন করা হয় তখন ঠিক উল্টো ঘটনা ঘটবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে যাবে। বাট এটা আমার প্র্যাকটিক্যাল পারপাস না, আমরা নর্মালি এই জিনিসটা আসলে খুব স্মুথ না। তো আমরা সবসময় করবো এরকম, হয় তার টেনে লম্বা করব অথবা করব না। আর যদি এরকম হয়, একটা তার আমি লম্বা একটা তার নিলাম, সাপোজ আমি একটা তার নিলাম, এখান থেকে যতটুকু দৈর্ঘ্য কাটলাম ঠিক তার দ্বিগুণ দৈর্ঘ্য এখান থেকে কাটলাম, ওই ক্ষেত্রে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট। কিন্তু যখন টেনে লম্বা করবো তখন চেঞ্জ হবে। আমার কথা হচ্ছে একমাত্র টেনে লম্বা করার ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে, অন্য কোনো ক্ষেত্রে কমবে না। আর যত গুণ লম্বা হবে তার 1/, তত অংশ আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে। এতটুকু তোমাকে মাথায় রাখতে হবে। আর বই থেকে আমরা যতটুকু বললাম ততটুকু পড়ে নিবা। এবং আগামী ক্লাসে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াবো, কোষের সমবায়। এতদিন তো পড়ছো রোধের সমবায়, কালকে পড়বা, আমাদের আগামী ক্লাসে পড়বো কোষের সমবায়। অনেকগুলো কোষ শ্রেণীতে সমান্তরালে থাকলে কি হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।